ভরা বর্ষার দিন, আকাশের কোলে কোলে মেঘ, আয়োজন ঝড়ের। মেঘমালা অন্ধকার হয়ে ছড়িয়ে পড়েছে শূন্যে, আর মাটিতে দত্ত গাছগুলো দানা ঝাপটাচ্ছে সর্বশক্তি দিয়ে। ভীতিকর এই আবহাওয়ায় শেহনাজ ঘর থেকে বের হয়েছে। মানুষের রূপ সৌন্দর্য থেকে যদি আলো ঠিকরে বেরোতো, তবে শেহনাজ ঘর থেকে বের হওয়ার সাথে সাথে গায়ের অর্ধেক অন্ধকার বিলুপ্ত হয়ে যেত। এমন অগ্রাসী ঝড় বৃষ্টির দিনে একা যুবতীর ঘর থেকে বের হওয়া একদমই অনুচিত। শেহনাজ অনুচিতের পরোয়া না করেই গ্রামের উত্তর দিঘির পাড়ের কচু বনে কচু তুলতে এসেছে। বিপন্ন নিরন্ন মাটির কুটিরে যার জন্ম, তার কাছে যা কিছু অনিরাপত্তা, আত্মসচেতনের অনুভূতি সবই অভাবান্তর। ঘরে মোটা চালের ভাত ব্যতীত কিছুই নেই। শেহনাজ ভাবল বাজানের কথা। বাজান কি সংসারে একটুও মন দেবে না? আর কত এড়িয়ে চলবে দায়িত্ব? সংসারের ভারে মন্থর শেহনাজ, অথচ বাজান বোধশক্তি বর্জিত। আজ বাজানকে কয়েকবার বলল, বাজান একবার বের হও, ঘরে কিছুই নেই। আব্দুল হালিম গা করলেন না। শেহনাজ যখন নাছোড়বান্দা, তখন তিনি কঙ্কালস শরীর থেকে বিশাল মাথাটা কোনো মতে তুলে বললেন, আজ কিছু একটা দিয়ে চালিয়ে নে রে মা, শরীরটা ভালো ঠেকছে না। এর বিপরীতে আর ডাকাডাকি করা যায় না। মুখস্থ অজুহাত শেহনাজ শুনতে শুনতে অভ্যস্ত। কয়েক বছর আগে মা মারা যাওয়ার পর থেকেই বাজানের ছন্নছাড়া অবস্থা। আগে বাজান গ্রামের হাতে বানানো জিনিসপত্র নৌকায় করে শহরে নিয়ে গিয়ে বিক্রি করত এবং কৃষক মজুমদের তুলনায় বেশ ভালোই আয় করত। কিন্তু এখন দুপুরে পড়ে পড়ে ঘুমায়, বিকেলে তার মতো ভাদাইম্মা লোকজনের সাথে আড্ডা দিতে বের হয়, আর রাতে ঘরে ফিরে শেহনাজ যা পাতে তুলে দেয় চুপচাপ খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। যেদিন খুব বেশি প্রয়োজন, শুধু সেদিন নদীর ঘাটে নৌকা পারাপার করে 2 পয়সা আয় করে আনে। অথচ বর্ষার মৌসুম হলে এখানে ওখানে জাল ফেলে কিছু মাছ ধরে। এইটুকু শ্রম থেকে যা উৎপন্ন হয় তা নিমিষে উধাও হয়ে যায় 4টি মানুষের অভুক্ত উঠোরে। জীবনের কাছ থেকে আব্দুল হালিমের এর থেকে বেশি কিছু চাওয়ার নেই। বাজানের জবাবে হতাশ হয়ে শেহনাজ ভেবেছিল ছোট বোন দিলনাজকে সাথে নিয়ে বের হবে। পরে এই চিন্তা বাদ দিয়েছে। দিলনাজ বড় হয়েছে, গ্রামে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ানোর অভ্যাস গড়ে উঠলে সারাদিন সে এই কাজই করবে। শেহনাজের একটি ছোট ভাইও আছে, নাম শরীফ। 8-10 বছরের বালকটি নামের মতো আচরণে মোটেও শরীফ নয়। তার নাগাল পাওয়াটা দুঃসাধ্য। সারাদিন বাইরে বাইরে ঘুরবে আর সন্ধ্যায় টুটাফাটা হাত পা নিয়ে ঘরে ফিরবে। শৈশবের দুরন্ত মুখে থাকবে হাসি। শেহনাজ ওর জখমে পট্টি বেঁধে দিতে গিয়ে যখন আচ্ছা মতো বকে দেবে, সে মিটি মিটি হাসবে আর বলবে, বুবু কিছু হয় নাই, দেখে নিও, বড় হয়ে আমি নামকরা লাঠিয়ালা হব। শেহনাজ মনে মনে হাসে। যত বড় মুখ নাই তত বড় স্বপ্ন। অবশ্য লাঠিয়াল হলে ভালোই হতো। নিপীড়িত জনপদে বল ছাড়া শান্তিতে বেঁচে থাকা দুঃসাধ্য। এই যে এমন ভয়ানক রূপ সৌন্দর্য নিয়ে শেহনাজ ধুকে ধুকে বেঁচে আছে, তার নিরাপত্তি হয়ে যেত সহজেই। শেহনাজের আগুনরাঙা রূপের কারণে যুদ্ধের বছর শেহনাজের সখীরা ভেবেছিল হানাদার বাহিনী শেহনাজকে ধরে নিয়ে যাবে। সবাই তাকে লুকিয়ে থাকতে বলতো। ভাগ্য বলো, রাঙাপুলে হানাদার বাহিনীর পা পড়েনি। যুদ্ধের থমথমে আবহাওয়ায় দেশের শহর বন্দর কিছুটা উলটপালট হলেও এই গ্রামে শুধু ভীতির হাওয়া বয়ে যাওয়া ছাড়া আর কিছুই ঘটেনি। সখীরা বলাবলি করছিল, শেহনাজ বড় বেঁচে গেছে। আসলেই কি শেহনাজ বেঁচে গেছে? এখনো যে সে বাঁচার চেষ্টা করে। বাড়ির আশপাশ পরিচিত বলে কিছুটা সুরক্ষিত, কিন্তু গ্রামের সে দিকটায় এলে শেহনাজের মতো সাহসী মেয়ের মনও অজানা আশঙ্কায় কাঁপে।
তার উপর আজকের এই মেঘের ডাক আর ঘন কালো অন্ধকার হয়ে আসা দিনের রূপ অশুভ ছায়া ফেলছে শেহনাজের মনে। নিজের দুর্বিষহ জীবনের কথা ভাবতে ভাবতে কচুতলা প্রায় শেষ হয়ে এলে শেহনাজের। আকাশের দিকে তাকালো, বৃষ্টি আসতে দেরি নেই। তাড়াতাড়ি হাত ভর্তি কচু আর কাদা ভর্তি শরীরটা নিয়ে জংলার জায়গা থেকে উঠে এলো। কলাপাতা রঙের মলিন একটা ছিন্ন শাড়ি পরেছিল সে। কাদার কারণে সেটার রং এখন আর বোঝা যাচ্ছে না। শেহনাজ কাদা ছেড়ে শাড়িটা টেনে শরীরে জড়িয়ে নিল ভালো করে। কোনো মতে এখন বাড়ি পৌঁছালেই হয়। এক হাতে কচুগুলো সামলে যে না পা বাড়াতে যাবে, সামনে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল সে। দিঘির পাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পুরনো একটি কদম গাছ। হলুদ সাদায় মাখা বলের মতো কদম ফুলে ভর্তি গাছটির শাখা প্রশাখা। অজস্র কদম পড়ে আছে মাটিতে। আর তারই কাছাকাছি ছাতা মাথায় ধরে শেহনাজের দিকে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে আছে মাঝবয়সী এক লোক। লোকটি থেকে 10-12 হাত দূরে দাঁড়িয়ে আছে আরও 3-4 জন গুন্ডা মার্কা লোক। ওরা শেহনাজের দিকে পিঠ দিয়ে নিজেদের মধ্যে কথা বলছে। শেহনাজের বুক কেঁপে উঠল। সে কোনো ভাবনার জগতে বিলীন ছিল যে এদের উপস্থিতি টের পেল না। তাড়াতাড়ি ময়লা ছিন্ন শাড়িটা আলো ভালো করে শরীরে টেনে নিজের পথে পা বাড়ালো সে। কিন্তু 2 পাও এগোতে পারল না। কদম গাছের তলে দাঁড়ানো লোকটির গম্ভীর কণ্ঠ ভেসে এলো, এই মেয়ে দাঁড়াও। লোকটার কণ্ঠে ছিল অদ্ভুত নির্দোষের সুর। শেহনাজ নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়ল। লোকটা কাদায় পা টিপে টিপে শেহনাজের কাছে চলে এলো। তার হাঁটার ভঙ্গি দেখে মনে হলো সে বুঝি পিচ্ছিল গাছের উপর দিয়ে হাঁটছে। শেহনাজ মনে সাহস এনে শটান দাঁড়িয়ে রইল, যাতে সে লজ্জিত, বিব্রত কিংবা ভীত কি না বোঝার উপায় নেই। লোকটার দিকে তাকিয়ে দেখল গোলগাল মুখে ড্যাবড়া নাক আর ছোট ছোট চোখ। লোকটির দেখতে বেশ লম্বা, গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি। লোকটার চেহারা স্রোতে বোঝার উপায় না থাকলেও কেতাদুরস্ত পোশাক জানান দিচ্ছে তার আভিজাত্যের কথা। এই ঝড় বাদলের আবহাওয়ার মধ্যেও লোকটির বাম হাতের আঙুলের ফাঁকে লম্বা আকৃতির একটি চুরুট। যেভাবে 2 আঙুলের ফাঁকে চুরুটটি স্বাচ্ছন্দ্যে স্থান করে আছে, মনে হচ্ছে এই চুরুট লোকটির সর্বক্ষণিক সঙ্গী। কি নাম তোমার? অভিভূত দৃষ্টি লোকটির চোখে। শেহনাজ গলার জল যদিও গোপনে শুকিয়ে গিয়েছিল, তবু যত সম্ভব শান্ত ও কঠিন কণ্ঠে বলল, কেন নাম জানতে চান? কেন? এক হাতে কোমরে গুজে রাখা দায়ে হাত দিল সে। লোকটি সেদিকে তাকিয়ে সামান্য হাসল। কেমন ঠান্ডা গা শিরশিরে সে হাসি। তারপর মুখে হাসি ধরে রেখেই বলল, আমার নাম কবির চৌধুরী। নাম শুনে শেহনাজের পুরো শরীর কেঁপে উঠল। কবির চৌধুরীকে চেনে না এমন একটা শিশু এই গ্রামে নেই। শেহনাজের সাহসিকতার সমস্ত ভনিতা ঝরঝর করে এই একটি নাম শুনেই ভেঙে পড়ল। কাঁপা গলায় সে বলল, আমি কিছু করি নাই। বিশ্বাস করেন, এই জায়গাটা পরিত্যক্ত বলেই জানতাম, তাই এখান থেকে হাতের কচু দেখালো সে। উদ্গ্রীব কণ্ঠে বলল, দয়া করে আমাকে যেতে দিন। নাম বললেই যেতে দেব। শেহনাজের কথা শেষ হওয়ার আগেই বলল লোকটি। শেহনাজের মনে হলো বুনো ষাঁড়ের আওয়াজ। আমার নাম শেহনাজ। ঢোকের সাথে ভয়ের স্রোত গিলে ফেলার চেষ্টা করে বলল সে। কার মেয়ে? পিতার নাম কি? লোকটার চোখের দৃষ্টি আঠার মতো লেগে আছে শেহনাজের মুখের উপর। আব্দুল হালিম। আরও কিছু প্রশ্ন করল লোকটা। শেহনাজ শুনল বিদঘুটে গলার স্বর, যেন চাপা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে হিস হিস শব্দ। ভয়ের চোটে কোনো দ্বিরুক্তি না করে গড়গড় করে, বাড়ি কোন দিকে? কয় ভাই বোন? সব বলে দিল সে। জিজ্ঞাসাবাদ শেষ করে ভালো লোকটির মতো পথ ছেড়ে দিল কবির চৌধুরী। শেহনাজ বিস্মিত হওয়ার জন্য ফুসরত খুঁজল না। ছাড়া পেতে দ্রুত ঘরে ফেরার পথে ঘুরল সে। লোকটি পেছনে একজন দীর্ঘদেহী লোককে ডেকে বলল, মেয়েটার পিছু পিছু যা, নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আয়, সে যেন টের না পায়। হতভম্ব শেহনাজ হাওয়ার গম্ভীর শোর শোর শব্দকে সাথে নিয়ে নির্বিঘ্নে বাড়ির প্রায় কাছাকাছি চলে এলো।
পুরো পথ ভেবে কুল পেল না কেন লোকটি তাকে ছেড়ে দিল, কী কারণেই বা নাম ধাম সব জিজ্ঞেস করল। বাজানকে কি সব ঘটনা কথা বলবে সে? না থাক, মিছিমিছি বাজান ভয় পাবে। লোকটা তো ছেড়েই দিয়েছে, মনে কোনো কুমতলব থাকলে ছেড়ে দিত না। তবু কি ভয় লাগছে না? বুক কাঁপছে না? ভয়ের কিছু নাই, নিজেকে নিজে বোঝালো শেহনাজ। কোমরের কাছে গুজে রাখা নিজের সঙ্গী কাটায় আবারও হাত দিল। তারপর বুক ভরে নিঃশ্বাস নিয়ে ভাবল, আসলে ভয়ের কিছু নেই। ভালোভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন শুধু একটু সাহস আর দুটি ভাত খেতে পাওয়ার আনন্দ। আর কি লাগে এই পৃথিবীতে? ভালোভাবে বেঁচে আছে শেহনাজ। মনকে প্রবল দিল সে। মনও বুঝিয়ে হাঁপ ছাড়ল একটু। কিন্তু হায়, বাড়ির কাছাকাছি আসতে দ্বিতীয়বারের মতন সম্পূর্ণ ভিন্ন কারণে আরেকটি ধাক্কা খেল শেহনাজ। একটু আগের ঘটে যাওয়া ঘটনা এক মুহূর্তের জন্য ভুলে গেল সে। বাড়ির কাছে বিশাল বাজার, তারই আড়ালে ভগ্ন বিকলাঙ্গ একটি গাছের কাছে দাঁড়িয়ে দিলনাজ 18, 19, 20 বছরের জোয়ান এক ছেলের সাথে কথা বলছে, হাসছে খুব। দৃষ্টিতে ভারী অপ্রীতিকর। পরপুরুষের সাথে এরকম খোলামেলা জায়গায় গল্প, তাও এমন ঘনঘোর অন্ধকার দিনে। দিলনাজ কি লজ্জায় মাথা খেয়েছে। ছেলেটাকে চেনে শেহনাজ, ওদের ফুফুর বাড়ির পাশেই ছেলেটার বাড়ি। এত দূর থেকে ছেলেটা কেন এসেছে এই গ্রামে? শেহনাজ ওদের ডাকতে যাবে, ছেলেটা তার আগেই ফিরতি পথ ধরল। দিলনাজ বড় বোনকে দেখতে পেল না, বাড়িতে ঢুকে গেল। শেহনাজ বাড়িতে ঢুকে কচু মাটিতে নামিয়ে রেখে প্রথমে এর সামনে গিয়ে দাঁড়ালো। এক টুকরো ভাঙা মলিন আয়না মাটির দেয়ালে ঝুলে আছে। এই আয়নায় বহু কাঠখড় পুড়িয়ে দিলনাজ কোথা থেকে যেন জোগাড় করেছে। তাতেই বারবার ঘুরিয়ে ফিরে নিজের চেহারাখানা দেখছে সে। শেহনাজকে দেখে কোনো কারণ ছাড়া খুশিতে আত্মহারা হয়ে বললাম, আমাকে কেমন লাগছে বলো তো বাবু? মরার এই আয়নায় কিছুই দেখা যায় না। শেহনাজ বলল, সুন্দরই লাগছে, কিন্তু কেন জানতে চাইছিস বল দেখি। দিলনাজ যেন একটু ঘাবড়ে গেল। তারপর শেহনাজকে জড়িয়ে ধরে হাললাতি গলায় বলল, এমনিই জানতে চাই। এমনি জানতে পারি না বলো? শেহনাজ বলল, ছাড়, রান্না করা লাগবে। নিজেকে ছাড়িয়ে নিল সে। বোনকে কি বলবে, কি বোঝাবে বুঝতে পারছে না। মনটা ভারী হয়ে গেল। মা থাকলে এসব বিপদ নিয়ে ভাবতে হতো না। পুরো সন্ধ্যা কবির চৌধুরী আর দিলনাজ দুটো সমস্যার কথাই ভাবল শেহনাজ। কবির চৌধুরীর ব্যাপারে কিছু করার নেই, কিন্তু দিলনাজের ব্যাপারে করণীয় ঠিক করেও বোনকে কিছুই বলতে পারল না। রাতে যখন দিলনাজ খেয়ে দিয়ে শুয়ে পড়ল, আর বাজান কোথা থেকে যেন ফিরল বেশ রাতে, শেহনাজ রান্নাঘরে এলো বাজানকে ভাত বেড়ে দিতে। রান্নাঘরটায় আব্দুল হালিম আর শরীফের শোবার ঘর। রোজ রাতে শরীফ ঘুমিয়ে পড়ার পর খাবার ঢেকে শেহনাজ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে দিলনাজের সাথে, আর সে বাজানের অপেক্ষা করছিল। আব্দুল হালিম বাইরে বালতিতে রাখা পানি দিয়ে হাত মুখ ধুয়ে এলোয় বাজানকে ভাত বেড়ে দিল সে, সাথে চিংড়ির শুটকি দিয়ে রান্না করা কচু। মনে মনে তখনও দিলনাজের কথা ভাবছিল। আব্দুল হালিম চাটাইয়ে বসতে বসতে বললেন, কচু কোথা থেকে জোগাড় করেছ আম্মাজান? শেহনাজ কথাটার উত্তর না দিয়ে বলল, বাজান, আমার একটা জরুরি কথা আছে। জগ থেকে সামান্য পানি ঢেলে চাটাইয়ের পাশে হাত ধুয়ে ফেললেন আব্দুল হালিম। এরপর খেতে শুরু করে বললেন, কি কথা আম্মা? শেহনাজ ভেবে রেখেছিল কি বলবে, কিন্তু বাজান যদি অন্য কিছু ভাবে, সে নিজের কথা বলতে পারছে না। আব্দুল হালিম খাওয়া থামিয়ে শেহনাজের দিকে মুখ তুলে তাকালেন। মেয়েটার সুন্দর কপালে দুর্ভাগা জীবনের চিহ্ন। তিনি দরাজ গলায় বললেন, আমার আম্মা কি নিয়ে এত চিন্তিত? বাজান, দিলনাজের বয়স এই বছর এত হলো। কথাটা বলে স্বস্তি নিঃশ্বাস ফেলবার আগেই বোকার মতো আব্দুল হালিম মুখে রাখা ভাতটুকু গিলে ফেলে বললেন, তাতে কি হলো মা? লোকজন খারাপ চোখে দেখে বাজান। ফুফুকে একটু বলে দেখো না, ওর জন্য একটা পাত্র খুঁজে পাওয়া যায় কিনা। আব্দুল হালিম ব্যাপারটা এবার বুঝলেন কি না বোঝা গেল না। ভাত দিয়ে তরকারি মাখাতেই ব্যস্ত তিনি। তাকে চুপ দেখে শেহনাজ আবার বললেন,
বাজান, তুমি তো জানোই দিলনাজ কেমন চঞ্চল, কখন কি কাণ্ড করে বসে তার কি কোনো ঠিক আছে? আব্দুল হালিম চুপ করে রইলেন আরও কিছুক্ষণ। শেহনাজ উঠে গিয়ে ঘরের অন্ধকার কোণটিতে নিঃশব্দে বসে রইল। বাজানকে দিলনাজের বিয়ের কথা বলে লজ্জা লাগছিল তার। মনে মনে ভাবছিল, তার মতো দুর্ভাগা পৃথিবীতে কি আর আছে? আব্দুল হালিম খাবার শেষ করতে বললেন, তুই ভাবিস না মা, আমি কালই এই ব্যাপারে একটা ব্যবস্থা নিব। শেহনাজের মনের দুশ্চিন্তা এই কথায় বিন্দুমাত্র দূর হলো না। বাজানের কথার উপর কোনো ভরসা নেই। পরদিন শুক্রবার, গোসল করে আধছেঁড়া পাঞ্জাবিটা গায়ে গলিয়ে যেই না আব্দুল হালিম ঘর থেকে বের হতে যাবেন, অমনি দিলনাজ এঁটে পথ আগলে দাঁড়ালো। আঁচলের এক কোণা আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, বাজান, আজ তো শুক্রবার, আজও একটু বাজার সাথে করবে না? লতাপাতা খেতে আর ভালো লাগে না বাজান। শেষের কথাটা আহ্লাদের সুরে বলল সে। আব্দুল হালিমের মনে হলো মেয়েকে কষে একটা থাপ্পড় লাগানো উচিত। এত বড় মেয়ে, খাওয়ার বায়না ছাড়া আর কোনো কথা নেই। কিন্তু আব্দুল হালিম ধমক দিতে পারলেন না, কারণ সন্তানগুলো মা হারা ছেলে মেয়েকে ধমক দেওয়া যায় না। তাছাড়া দিলনাজ তার অত্যন্ত আহ্লাদের সন্তানের গায়ে হাত তোলা রীতিমতো অপরাধ। আব্দুল হালিম যতদূর সম্ভব কণ্ঠমোলাম করার চেষ্টা করে বললেন, আমার ছোট আম্মা কি আজ নামাজ পড়েছেন? পড়ি নাই বাজান, পড়ব। সবে তো আজান হলো। তাহলে যাও মা, আগে নামাজ পড়ো। নামাজ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করো। দোয়া কবুল হলে ঘরে খাবার বাজার আসবে, কবুল না হলে তো আমার কিছু করার নাই। দিলনাজ মুখ কালো করে ফেলল। তার দোয়া কখনোই কবুল হয় না। না হওয়ার অবশ্য অনেক কারণ আছে। সে নামাজ পড়ে না, নামাজে কি কি পড়তে হয় তাও জানে না। বুবু তাকে অনেক বকা দেয়, জাহান্নামের লকলকে আগুনের কথা বলে। সে এই কান দিয়ে শোনে, ওই কান দিয়ে বের করে দেয়। আব্দুল হালিম মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে মনে হাসলেন। তিনি নিজেও নিয়মিত নামাজ পড়েন না, কিন্তু ছেলে মেয়ের বায়নার উত্তরে এই ওষুধ বড়ই কাজের। তিনি এমন ভাব করেন যেন ছেলে মেয়ের আমলনামার দোষে এই ঘরে আয় উন্নতি নাই। আব্দুল হালিম মসজিদে রওনা হলেন। মাটির মসজিদ, মাত্র গুটি কয়েক মুসল্লি। মসজিদের ইমামের এই নিয়ে খুবই দক্ষ। ইমামের নাম নূর ইসলাম, অল্প বয়সী ইমাম। বাড়ি অবশ্য এখানে নয়, অন্য জেলায়। তার পিতামাতা ভাই বোন বাস করে। এই গ্রামে সে একাই থাকে। আব্দুল হালিমের খুব ইচ্ছা তার বড় মেয়ে শেহনাজের সাথে নূর ইসলামের বিয়ে দিবেন। গত কয়েক মাস ধরে অনেকেই বলছিল মেয়েটির বিবাহের বয়স পেরিয়ে যাচ্ছে, তাই এই ব্যাপারে আগেই তিনি নূর ইসলামের কাছে এক মুরব্বির মাধ্যমে প্রস্তাব রেখেছেন। নূর ইসলাম হ্যাঁ বা না কিছুই বলেনি। এই গ্রামে নূর ইসলামের জন্য পাত্রীর অভাব হবে না। সে হয়তো ভেবেচিন্তে পরিবারকে জিজ্ঞেস করে হ্যাঁ বলবে। কিন্তু আব্দুল হালিম আর অপেক্ষা করতে পারছেন না। বিশেষ করে গত রাতে শেহনাজের কথা শোনার পর তো অবশ্যই নয়। মা মারা যাওয়ার পর থেকে মেয়েটা অভাবগ্রস্ত সংসারের ভার নিজে বহন করছে। কখনো ওর নিজের কথা ভাবেনি, এখনও ভাবছে না। নিজের চাওয়া পাওয়া মাটি চাপা দিয়ে ছোট বোনটার একটা গতি করতে চাইছে। নিশ্চয়ই কোনো কারণ আছে, যে কারণে হায়া শরম ভুলে বাপের কাছে বিয়ের প্রসঙ্গ তুলেছে। আব্দুল হালিমের এখন আর দায়িত্ব অবহেলা করা উচিত নয়। মেয়ের কোমল কাঁধে আর কত জ্বর চালাবেন তিনি? আব্দুল হালিম জুম্মা পড়ে নূর ইসলামকে ধরলেন, বললেন, কি খবর বাপজান? এই বুড়া চাচার তো কোনো খোঁজ খবরই রাখো না। নূর ইসলাম লজ্জিত ও বিব্রত ভঙ্গিতে হাসল। তারপর ভালোমন্দ জিজ্ঞাসা করে মনে মনে প্রমাদ গুনল। আব্দুল হালিমও রাতের খাবারের দাওয়াত দিলেন, সাথে কোণে দেখার বন্দোবস্ত থাকবে বলে ইঙ্গিত দিলেন। নূর ইসলাম অজুহাত দেখালো বেশ কিছু, কিন্তু ততক্ষণে আব্দুল হালিমের পাশে উপস্থিত হয়েছে ফারুক মিয়া। দাওয়াত কবুলের জন্য নূর ইসলামের কাছে সুপারিশ শুরু করলেন ফারুক মিয়া। ফারুক মিয়াকে না বলা যায় না। এই গ্রামে কবির চৌধুরীর পর কারো যদি প্রভাব থাকে তবে সেটা ফারুক মিয়ারই আছে। তাছাড়া নূর ইসলাম এই গ্রামে আসার পর যে কোনো বিপদে আপদে ফারুক মিয়া সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নূর ইসলাম ফারুক মিয়ার কথায় সম্মতি জানালো, অথবা জরুরি কাজের অজুহাত দেখিয়ে জোর করে শ্বশুর হতে চাওয়া আব্দুল হালিমের সামনে থেকে কোনোমতে পালিয়ে বাঁচল। যেতে যেতে শুনল ফারুক মিয়া বলছেন, ছেলেটা বেশ লাজুক,
তুমি কিছু মনে করো না আব্দুল হালিম, আমি আজ রাত ওকে নিয়ে অবশ্যই চলে আসবো। লাজুক না ছাই, অপারগ হয়ে তাকে হ্যাঁ বলতে হয়েছে, অথচ হ্যাঁ বলার কোনো ইচ্ছেই নুর ইসলামের ছিল না। কোনো সম্পর্কে সে কিছুই জানে না, নামাজ কালাম পড়তে পারে কি না কে জানে। আব্দুল হালিম যেভাবে মাঝে মধ্যে নামাজ পড়তে আসেন, মনে হয় না মেয়ে নামাজ কালাম পড়ে। কিছু না জেনে নুর ইসলাম সম্মতি দিতে পারে না। তাছাড়া বাড়িতে পত্র লিখে আব্বা আম্মাকেও জানাতে হবে। কি লেখা যায় ভাবতে ভাবতে বড় রাস্তায় উঠে নুর ইসলাম দেখল কবির চৌধুরীর গরুর গাড়ি এক জায়গায় আটকে আছে। জুমার মতো পবিত্র দিনে না জানি কার সর্বনাশ করতে বের হয়েছে লোকটা। গ্রামের মানুষ তাকে দেখলেই সে ওদিক দিয়ে পালিয়ে যায়। না পালিয়ে উপায় আছে? কবির চৌধুরীর সাথে কারো বাদ বিবাদ হলেই তার জমি জমা যা আছে কি করে যেন সব কবির চৌধুরী মালিকানায় চলে যায়। বীজ ফেললেই ফসল ফলার মতো উর্বর মাটি বাংলাদেশের, কিন্তু রাঙাপুর নামের বিশাল এই গ্রামটির বেশিরভাগ জমি জমা কবির চৌধুরী দখলে বলে গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্য নয়। খাওয়ার জন্য ভাত আর পরার জন্য লুঙ্গির সাথে গামছা যাদের জীবন উপাদান, তারা শ্রেণী চেতনা তো দূর, ভূভিত্তিক ভালো মন্দ বোঝার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। গ্রামের শিশু কিশোর ক্ষেত খামারে ফসল উৎপাদনেই বেশি ব্যস্ত। একটি মাস পেরোতে না পেরোতে অন্য মাসে অভাব লাঞ্ছনাকে হটানোর চেষ্টাতে তাদের সময় শৃঙ্খলাবদ্ধ। দুটি হালের গরু আর একটি লাঙল নিয়ে ঘরের প্রতিটি সদস্য পরিশ্রম করলেও যা কিছু উৎপন্ন হয় তা কবি চৌধুরীর দ্বারস্থ না হলে তাদের ভাগ্যে জোটে না। অশিক্ষা ও দারিদ্রতা হয়েছে তাদের নিত্যসঙ্গী। আশেপাশের ৩-৪ গ্রামের মধ্যে স্কুল মাদ্রাসা কিছুই নেই। দু একটি বাড়ি থেকে অবশ্য কিছু দিন ধরে ৩-৪ মাইল পথ হেঁটে সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছে কেউ কেউ। হাতে গোনা কয়েকটি পরিবার ব্যতীত ঘন বনাঞ্চলের ফাঁকে ফাঁকে দাঁড়িয়ে থাকা নলখাগড়া শন কিংবা মাটির ঝুপড়ি বাড়িগুলোতে যারা বাস করে তাদের না আছে আত্মপরিচয় আর না আছে জীবনে ভিন্ন কিছু বোঝার চেতনা বা আগ্রহ। তাদের এই অবহেলার তাদের পতিত ভিটেমাটি যা আছে তা বন্ধকের নামে কবির চৌধুরী দখলে চলে গেছে। পুরো গ্রামের শহর কবির চৌধুরী যতটা না দাপট তার চেয়েও বেশি আছে নিষ্ঠুরতা। মনে মনে গ্রামের সকলে তাকে ভয় করে, ঘৃণা করে, অথচ মুখে মুখে তার প্রতি শ্রদ্ধা নিবেদনে বিন্দুমাত্র কমতি রাখে না। থানা পুলিশও তাকে সমীহন করে চলে। খুন করা লুট করা কবি চৌধুরীর কাছে ডাল ভাত। এর সভ্যতা কতটুকু তা মানুষের জানা না থাকলেও মানুষ রটাতে পছন্দ করে এরকমই। মদ খেয়ে মেয়ে মানুষ নিয়ে হল্লা করাও নাকি তার প্রিয় কাজ। নামাজ কালাম তো দূর, লোকটা ঠিকমতো কালেমা পড়তে পারে কিনা কে জানে। সে ব্যাপারে নুর ইসলামের সন্দেহ আছে। মনে মনে নুর ইসলামও অন্যদের মতোই লোকটাকে অপছন্দ করে, কিন্তু যার এত দাপট তার বিপরীতে কিছু করার কিংবা বলার মতো সাহস থাকলেও শক্তি নুর ইসলামের নেই। গরুর গাড়ির কাছে পৌঁছে নুর ইসলাম তাকে সালাম দিল। লোকটা সালামের উত্তর দিল না, চোখ বুজে চুরুট টানছে। নুর ইসলাম ভাবল লোকটা শুনতে পায়নি, কিন্তু সামনের দিকে এক পা বাড়াতেই কবির চৌধুরী গলা শোনা গেল, ইমাম সাহেব। নুর ইসলাম ফিরে তাকালো। কবির চৌধুরী বলল, আজ রাতে আমার বাড়িতে আপনার দাওয়াত। নুর ইসলাম কি বলবে বুঝতে পারল না। কবির চৌধুরী এই নিয়ে ৩-৪ বার তাকে দাওয়াত করেছে। যখন দাওয়াত করেছে তার ২-১ দিনের মধ্যেই কারো না কারো সর্বনাশ হয়েছে। তাকে দাওয়াত খাওয়ানোর সাথে কি তার অপকর্মের কোনো যোগসূত্র আছে? লোকটা কি তাকে দাওয়াত করে পুণ্য কামাতে চাইছে? পাপ পুণ্যে কাটাকাটি এমন কোনো ব্যাপার? নুর ইসলামের শরীরটা ঘেন্নায় শিহরে উঠল। লোকটাকে না বলার জন্য বিশাল বড় কলিজার দরকার। নুর ইসলাম গুনগুন করে সত্যি কথাটা বলল, আজ আমি এক জায়গায় যাওয়ার জন্য কথা দিয়ে ফেলেছি। কবির চৌধুরী বলল, কথা দিয়ে ফেললে আর কি করার? আপনি ইমাম মানুষ, আপনাকে তো কথার বরখেলাপ করতে বলতে পারি না। লোকটা তারপর উঁচু আওয়াজ দিল, এই গাড়ি হাঁকা দেখি। এশা নামাজের পর নুর ইসলাম সত্যি সত্যি আব্দুল হালিমের বাড়িতে উপস্থিত হলো। ফারুক মিয়ার সাথে আসার কথা ছিল, কিন্তু মানুষটা এশার নামাজই পড়তে আসেননি,
কেন যেন আব্দুল হালিমের বাড়িতেও যদি সময় মতো না আসেন, ফেরার পথে একবার খোঁজ নিয়ে দেখতে হবে। আব্দুল হালিমের বাড়ির আঙিনায় পৌঁছে নুর ইসলাম গলা খাকারি দিল। সাথে সাথে বেরিয়ে এলেন আব্দুল হালিম। সহসে বলল, আসছো বাজান, আসো আসো, ভেতরে আসো। তার আন্তরিক আহ্বান নুর ইসলাম খানিকটা বিব্রত বোধ করলেও সালাম দিয়ে বাড়ির ভেতরে ঢুকল। আব্দুল হালিম সালামের উত্তর দিয়ে নতুন কথা শুরু করবার আগেই নুর ইসলাম জিজ্ঞেস করল, ফারুক চাচা চলে এসেছেন? আব্দুল হালিম বাঁশ দিয়ে বানানো আটভাঙ্গা দরজাটা খুলতে খুলতে বললেন, না তো বাবা, আমি তো মনে করছিলাম তোমরা একসাথে আসবে, হয়তো কোনো কাজে আটকা পড়েছে। তুমি আসো, ভেতরে এসে বসো। শনের চাল ও মাটির দেওয়াল দিয়ে বানানো দুইটা ছোট ঘর। একটি ঘরে প্রবেশ করে আব্দুল হালিম হাঁক ছাড়লেন, শেহনাজ, হারিকেনটা নিয়ে দিয়ে যা তো মা। শেহনাজি যে আব্দুল হালিমের বিবাহযোগ্য বড় কন্যা তা ফারুক চাচা নুর ইসলামকে জানিয়েছেন। ইমামকে দাওয়াত খাওয়ানোর নামে কোণে দেখানোর মারাত্মক কৌশল। মনে মনে হাসল নুর ইসলাম। তারপর ছোট ঘরখানির অর্ধেক জুড়ে থাকা চৌকিটার ওপর বসল। ঘরের ভেতর বেশ আলো আলো ভাব। আজ পূর্ণিমা, ঝড় বাদলও নেই, চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভেতরে। নুর ইসলাম চারিদিকে এক নজর তাকালো। চৌকিটার দৈর্ঘ্য 4 থেকে 5 হাত হবে, প্রস্থ 3 হাতের মতো। এক কোণে টাঙানো তারে দুটি লুঙ্গি আর একটি গামছা ঝুলছে। এক পাশে রান্নার চুলা। পুরো ঘরটিতে দরিদ্রতার চিটচিটে গন্ধ। ঘরটি বোধহয় আব্দুল হালিমেরই শোবার ঘর। আব্দুল হালিম খোশ গল্প শুরু করলেন। নুর ইসলাম শুনছিল, জি হ্যাঁ বলে বলে কথার তাল মেলাচ্ছিল, আর মনে মনে ভাবছিল, ফারুক চাচা এখনো এলেন না, কেন যে এখানে একা মরতে এলাম। হারিকেনে মৃদু আলো এগিয়ে এলে নুর ইসলাম নিজের ভাবনা স্থগিত করে দরজার দিকে চোখ ফেরালে চমকে উঠল ভীষণভাবে। তার মনে হলো সময় থমকে গেছে, আর সারা দিনে যা ছিল কিছু ধুলো জঞ্জাল, এত পথ হেঁটে আসায় সমস্ত ক্লান্তি এক মুহূর্তে হাওয়ায় মিশে গিয়েছে। হারিকেন হাতে এগিয়ে এলো যে নারী মূর্তি, তাকে মানুষ বলে বিশ্বাস হলো না নুর ইসলামের। এত সুন্দর, এত অপূর্ব মানুষ হয়? নারী মূর্তিটি মৃত কণ্ঠে আব্দুল হালিমকে লক্ষ্য করে বলল, দিলনাজ ঘুমিয়ে পড়েছে, ওকে কি ডেকে দেবো বাজান?